নমস্কার। 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 আমরা সিআইডি অফিসার্স। সিআইডি? ম্যাম, কালকে রাত্রে আপনি এখানে কিছু কিছু অদ্ভুত দেখেছিলেন বা শুনেছিলেন, এমন কিছু যা আগে কখনো ঘটেনি? হ্যাঁ, দেখে তো ছিলাম। অনেক রাত পর্যন্ত আমি ঘুমোতে পারিনি। আর রাতে আমি দেখলাম বাড়ির সামনে একটা বড় গাড়ি পার্ক করা আছে, কিন্তু ওটা আমাদের সোসাইটির কারণ নয়। অনেক রাত পর্যন্ত গাড়িটা কিন্তু ওখানেই ছিল। কোন গাড়ি ছিল আপনার মনে আছে কিছু? দেখুন, গাড়ির ব্যাপারে তো আমি বিশেষ কিছু তো জানি না, কিন্তু ওটা HX9 ছিল, কারণ আমার ছেলের কাছেও ওই একই গাড়ি আছে। আই সি। আরো একটা কথা, যতক্ষণ ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল না, গাড়ির ইঞ্জিনটা চালুই ছিল আর ভিতরে একজন বসেও ছিল। আমি এটা দেখছিলাম আর তখনই ওখানে কাউকে একটা আসতে দেখলাম, আমাদের আয়েশার বাড়ির দিক থেকে। ওর হাতে কিন্তু একটা ব্যাগও ছিল। আরে এই যে, কে ওখানে? এই মুহূর্তে জানা যাচ্ছে যে গত দুদিন ধরে চলতে থাকা সিবিআই তদন্ত আজ শেষ হয়ে গেছে, আর মিস আয়েশা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন তার নিজের এই বাড়িতে। এমনটা মনে করা হচ্ছে যে এই হাই প্রোফাইল কেসে মিস আয়েশা সিবিআই এর জন্য সাক্ষী দিতে রাজি হয়েছেন, তাই ওনাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে আর ছেড়ে দেওয়া হচ্ছে। ম্যাম, এটা কি সত্যি যে আপনি সিবিআই এর জন্য সাক্ষী দিতে রাজি হয়েছেন? ম্যাম, পুলিশ আপনাকে নিজের থেকে সিকিউরিটি দিচ্ছে নাকি সিবিআই? ম্যাম, এটা কি সত্যি যে আপনার কাছে উপযুক্ত প্রমাণ আছে? আপনি কোর্টে সাক্ষী দিতে চলেছেন? ম্যাম, সত্যি ইনি হলেন মিস আয়েশা, যিনি এত কড়া নিরাপত্তার মধ্যে নিজের বাড়ির ভিতরে ঢুকে গেলেন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। ম্যাডাম, খাবার রেডি আছে, দিয়ে দেবো কি? না, আমার খিদে নেই। তুমি একটা কাজ করো, ওনাদের খেতে দিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম। আমার খুব ভয় করছে। এ কি কথা বলছেন আপনি? কিসের ভয় পাচ্ছেন? ওরা যদি আমাকে মেরে ফেলার চেষ্টা করে? ম্যাডাম, আপনার কিচ্ছু হবে না। আপনার সুরক্ষার জন্যই আমরা আপনার সাথে আছি। আমি একটা কাজ করছি, প্রথমে ওপরে গিয়ে আপনার রুমটা চেক করছি। আপনার রুমটা চেক করেছি, সবকিছু ঠিক আছে, আর আপনি গিয়ে রেস্ট নিতে পারেন। দেখুন, আপনার কিচ্ছু হবে না। আর তাছাড়াও শুধুমাত্র একটা রাতের ব্যাপার, সকালে কোর্টে রায় বেরিয়ে যাবে আর ওরা গরাদের পিছনে চলে যাবে। ইউ জাস্ট রিল্যাক্স। ম্যাডামকে সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব। ওপর থেকে স্ট্রিক্টলি অর্ডার আছে, তাই সারা রাত সাবধানে থেকো। ওকে স্যার। ঠিক আছে? খাওয়া শেষ হলে নিজের নিজের পজিশন নিয়ে নিও। ম্যাডাম, 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 দরজা খুলুন। ম্যাডাম, দরজা খুলুন। দরজাটা খুলুন ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, ও শিট। স্যার, এক মিনিট। স্যার, এক মিনিট। স্যার, জানা যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। আপনি বলতে পারবেন এই বাড়িতে ঠিক কি হয়েছে? স্যার, এই কেসটা তো সিবিআই এর কাছে ছিল, তাহলে কি সিআইডি কে হ্যান্ড ওভার করে দেওয়া হলো? দেখুন, এখানে একটা মার্ডার হয়েছে বলেই আমরা এখানে এসেছি। এর থেকে বেশি কিছুই বলতে পারবো না, পরে কথা বলছি। একটু সরে যান। আসুন স্যার। ওর মুখটা আর হাতটা তো একদম পুড়ে গেছে। ওরার কোনো চিহ্ন তো এই রুমে আর দেখতেই পাচ্ছি না। দেখে তো মনে হচ্ছে যে অ্যাসিড অ্যাটাক হয়েছে। হ্যাঁ দয়া, অ্যাসিড অ্যাটাকই হয়েছে। কিন্তু স্যার, কোথাও তো পড়তো, জামা কাপড়ে বা নিচে কোনো অ্যাসিডের চিহ্নই তো নেই। সেটা তো ঠিক। স্যার,
স্যার ইনি বাথরুম পড়ে আছেন, মানে স্নান করে বেরিয়েছেন, আর স্নান করার পর উনি এই ক্রিমটা এক লাগিয়েছিল। মিনিট, ওই ক্রিমটায় হাত দেবে না, ওই ক্রিমটাকে চেক করতে হবে। আরে এ তো কিছুই হলো না। হবে পঙ্কজ, ওয়েট। আরে স্যার, এটা তো দেখলে, এটাতে এমন অ্যাসিড মেশানো হয়েছিল যেটা সঙ্গে সঙ্গে কাজ করে না, 2-3 মিনিট বাদে কাজ শুরু করে, আর যখন কাজ শুরু করে তখন এরকম ভয়ঙ্কর ভাবে কাজ করে। স্যার তার মানে স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছেন, আর সেটার এফেক্ট কিছুক্ষণ পরে হয়েছে। একদম ঠিক। কেউ আসলে একে মারবার জন্যে এর নিজের যে ক্রিম ছিল সেটা এই ক্রিমটার সঙ্গে বদলে দিয়েছে। এটা এটা কি বলছেন আপনারা? কি কি ব্যাপার? আপনি মনে হচ্ছে একটু বেশি ঘাবড়ে গেছেন। হ্যাঁ, কি জানেন আপনি এদের ব্যাপারে? না স্যার, আমি কিছুই জানি না। ম্যাডাম তো এই ক্রিমটা রোজই ব্যবহার করতো। আর এটা খনি ভালো মতোই জানতো, আর এটারই সুযোগও নিয়েছে। যেই হোক না কেন, আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। আচ্ছা, ওটা আপনি নয় তো? না স্যার, দেখো আমরা জানি তুমি কিছু জানো। না ম্যাডাম, আমি কিছুই লুকাচ্ছি না। ব্যাস এই ক্রিমটা আমি লুকিয়ে লুকিয়ে কখনো কখনো ব্যবহার করতাম, আর আজও এই ক্রিমটা আমি মেখেছি। এক মিনিট, এই ক্রিমটা তুমি কখন লাগিয়েছো? স্যার, ম্যাডামের ঘরে আসার কিছুক্ষণ আগে, এই ধরুন 8টা নাগাদ। 8টার সময়? চেক করো। স্যার পুড়ে যাওয়ার তো কোনো চিহ্নই নেই। হবে না, পোড়ার দাগ এই জন্য হবে না কারণ উনি যখন ক্রিমটা লাগিয়েছিলেন ওতে অ্যাসিড ছিল না, মানে ওই ক্রিমটা অরিজিনাল ছিল। তার মানে খনি ক্রিম 8টা থেকে 9টার মধ্যেই বদলে দিয়েছিল। কিন্তু কিভাবে? এখানে এত সিকিউরিটি ছিল। মনে হয় আগে থেকেই কেউ রুমে ছিল। এটা কি করে হতে পারে স্যার? কারণ ম্যাডাম এখানে আসার আগে আমি এই রুমটাকে ভালো করে চেক করেছিলাম, এখানে কেউ ছিল না। আর তাছাড়া ম্যাডামের চিৎকার শুনেই আমরা দৌড়ে এখানে এলাম, আর দেখি দরজা ভেতর থেকে লক স্যার। হ্যাঁ স্যার, আর ভেতরে আসার জন্য আমাদের দরজা ভাঙতে হয়েছিল। ঠিক আছে, আপনারা এখন আসুন, প্রয়োজন পড়লে আবার ডেকে নিচ্ছি। ওকে স্যার। রুমের ভিতরে কেউই আসেনি, কিন্তু রুমটা চেক করতেই কনস্টেবলই এসেছিল। পুরবি একটা কাজ করো, এদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করো। ততক্ষণে আমরা জানার চেষ্টা করি যে ব্যাপারটা কি। এত মিডিয়া, সিবিআই এর কেস, এতগুলো সিকিউরিটি, কি কারণে? অ্যাকচুয়ালি আয়েশা খুব বড় খেলোয়াড় ছিল, লাইক এজেন্ট। যে ধরনের এজেন্ট দুটো পার্টির মধ্যে ডিল করিয়ে মাঝখান থেকে ভালো কমিশন নিয়ে সরে যায়, শুধু এটা ধরে নিন যে আয়েশাও এই ধরনেরই এজেন্ট ছিল, কিন্তু টপ লেভেলের। ওর সমস্ত ডিলগুলি লাখ আর কোটি টাকার উপরেই হতো, আর সব কটাই ছিল একেবারে বেআইনি। আমাদের কাছে এসব কিছুরই প্রমাণ ছিল, আমরা ওকে অ্যারেস্টও করেছিলাম, কিন্তু ও হঠাৎ করে রাজসাক্ষী হয়ে গেল। ও নিজের মুক্তির বিনিময়ে 3 জন বড় ব্যবসাদারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের হাতে সব প্রমাণগুলো দিত। আজ কোর্টে শুনানি ছিল, কিন্তু কাল রাতেই ওর মার্ডার হয়ে যায়। 3 জন বড় বিজনেসম্যান, এরা কারা? বিকি, রাহুল, কুমার। এই 3 জনের কাছেই পয়সা আর পাওয়ার যথেষ্ট আছে, যা খুশি করতে পারে। আর যে প্রমাণগুলো আয়েশার কাছে ছিল, আয়েশার কাছে কিছু টেপ ছিল, এই 3 জন বিজনেসম্যানের বেআইনি কাজের কিছু ভিডিও ফুটেজ। তার মধ্যে কুমারের একটা ক্লিপ আমাদের কাছে আছে, এই দেখো দয়া। চিয়ার্স। টাকাটা কবে ট্রান্সফার করছেন মিস্টার কুমার? ব্যাস, যেই আমাদের কাছে গানস পৌঁছে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সেসবের চিন্তা আপনি করবেন না মিস্টার কুমার, ওনাদের কাছে অস্ত্রের তো কোনো খামতিই নেই, এমনিতেই তো পড়ে পড়ে জংই ধরছে। হ্যাঁ, তাছাড়া পাওয়ারে থাকার তো এটাই সুবিধা, তাই না? যখন যেটা মন চায় করে না। আপনি শুধু এই কনসাইনমেন্টটা সম্পূর্ণ করে দিন, আমাদের তো একসঙ্গে অনেক কাজ করতে হবে, তাই না? একদম। আর এটা তো সবে শুরু। আমি যতদিন আছি
আপনাদের দুজনকে কোনো চিন্তা করার দরকার নেই। এটা একটা স্যাম্পল দয়া, এটা থেকে কিছু প্রমাণ করা যাবে না। অবশ্য প্রমাণ হিসেবে আয়েশার কাছে দেওয়ার মতো অনেক কিছুই ছিল, কিন্তু ও আমাদের কিছুই দেয়নি। ও চেয়েছিল যে এই সমস্ত প্রমাণগুলো ও কোর্টের হাতে নিজেই দেবে। নিজের নিরাপত্তার বদলে ও আমাদের সামনে এই শর্ত রেখেছিল। বাকি টেপগুলো ছাড়া এই টেপ আমাদের কোনো কাজেই আসবে না। এই টেপ আপনার কাজের না হতে পারে, কিন্তু আমাদের কাজে লাগতে পারে। এই তিনজনকে বিউরোতে ডাকার জন্য যথেষ্ট। যে লেভেল পর্যন্ত এরা পৌঁছেছে, এদের পক্ষে আয়েশার মার্ডার প্ল্যান করা খুব একটা বড় ব্যাপার নয়। ভিকি, কালকে কোথায় ছিলে? কাল একটা পার্টিতে ছিলাম। এগুলো ওই লোকগুলোর স্টেটমেন্ট আর সিগনেচার, যারা কাল রাত 9টা থেকে 3টে অবধি আমার ক্লায়েন্টের সাথে ছিল। টাইম তো আমরা জিজ্ঞাসা করিনি। দেখুন, আয়েশার মাথা খারাপ ছিল। ও এমনই মন গড়া গল্পগুলো শোনাতো যাতে ও শাস্তি থেকে বেঁচে যায়। দ্যাটস ইট। আয়েশা আপনাকে ঠকিয়েছে, আপনার বিরুদ্ধে সিবিআই এর কাছে প্রমাণ দিয়েছে। রাগ হওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, ভেবেছিলেন খুন করে দেওয়া যাক ওকে? রাগ নয় স্যার, বরং আফসোস হলো ওর ওপর। কারণ ও চাইলেও কিছু করে উঠতে পারতো না স্যার, কারণ ওর করার মতো কিছুই ছিল না। এটা আমার ক্লায়েন্ট রাহুলের অ্যালিবাই। কাল রাত্রে ইনি কিন্তু নিজের বিজনেস পার্টনারদের সাথেই ছিলেন। এর মধ্যে সমস্ত ডিটেলস আছে। আমার মনে হয় না যে আপনাদের কিছু জানার আছে বলে। আপনারা যেতে পারেন। ধন্যবাদ। মার্ডারের সময় আমার ক্লায়েন্ট ফ্যামিলি ফাংশনে বিজি ছিলেন, আর এই হচ্ছে তার প্রমাণ। মিস আয়েশার কাছে আপনার বিরুদ্ধে প্রমাণ ছিল মিস্টার কুমার। আর এমন প্রমাণ যা আপনাকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। আয়েশা খুবই চালাক মেয়ে। ভালো হয়েছে মারা গেছে, নাহলে আমি ওকে মেরে ফেলতাম। মারতেন না মেরে ফেলেছেন? না স্যার, আমি ওকে মারিনি, কিন্তু ওই মানুষটাকে আমি নিশ্চয়ই থ্যাঙ্কস বলবো, যে আমার মনের ইচ্ছেটাকে পূরণ করেছে। আপনি যেতে পারেন, তবে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ। আপাতত আমরা কাউকেই অ্যারেস্ট করতে পারবো না। এখানে সবারই কোনো না কোনো কারণ আছে। স্যার, হ্যাঁ স্যার, স্যার একটা কথা জানা গেছে। হ্যালো, হ্যাঁ, সব কিছু তৈরি। একটা কথা মনে রেখো, কোনো ভুলভ্রান্তি যেন না হয়। এই তো দাদা, চলে আসুন। বাস ছাড়বে, বাস ছাড়বে। চাপ বাবা। আরে দাদা, কি হলো? বাস দাঁড়ালো কেন? আরে বাসের সামনে কেউ গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে দাদা। মাঝ রাস্তায়? স্যার, আপনারা এখানে? শহর ছাড়ার খুব তাড়া দেখছি তোর। হ্যাঁ, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। চল চল। স্যার, আমি কি করেছি স্যার? স্যার, আমার কথাটা তো শুনুন স্যার। স্যার, আমাকে কেন ধরছেন স্যার? স্যার স্যার কি করছেন স্যার? আমাকে কেন ধরছেন? আমি তো ছুটি নিয়ে দেশে যাচ্ছি স্যার। তোর রেকর্ড আমরা চেক করেছি। তুই তো আমাদের বলিসনি, হ্যাঁ, যে আয়েশার আগে তুই মিস্টার কুমারের জেট সিকিউরিটিতে ছিলি। হ্যাঁ স্যার, ওটাই তো আমার কাজ। আর আপনি তো জানেন যে সরকার আমাদের যেখানে পাঠায় সেখানে যেতে হয়। তোমার মোবাইলে কুমারের কল একবার নয় 3 বার, আয়েশার মার্ডারের ঠিক আগে। এটাও একটা কাজ। আপনারা ঠিক বলেছেন স্যার। কুমার আমাকে কল করেছিল, ও আয়েশা ম্যাডামের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু আমি বারণ করেছিলাম স্যার। ও আমাকে টাকার লোভও দেখিয়েছিল, কিন্তু আমি তবুও কথা বলাইনি। প্রথমে 2 বার বারণ করেছিলি তুই, আর তারপর রাজি হয়ে গেলি তুই। হ্যাঁ ম্যাডাম, এই কুমার স্যার আবার ফোন করছেন। হ্যাঁ, আমাকে কোনো বিপদের ব্যাপারে বলতে চাইছে। ফোনটা দাও। এই নিন। হ্যাঁ বলো। আমি জানতে পারলাম তুমি আমার জন্য চিন্তা করছো।
কোনো বিপদ থেকে আমাকে উদ্ধার করতে চাইছো? হাউ স্ট্রেঞ্জ। আমি বলে দিচ্ছি, আমি তোমাকে খুব ভালো মতো চিনি। আর এই সমস্ত কার্যকলাপ না তুমি অন্য কারোর সাথে করো। আর এমনিতেও যদি আমি জেলে যাই, এই টাকাগুলো নিয়ে আমি কি করব? আচার দেবো? এই টাকাটা না তুমি তোমার কাছেই রাখো, এটা তোমারই সাহায্যে লাগবে। কোনো দরকার নেই এই ফোনটা আমাকে দেওয়ার। আমার সাথে গেম খেলার চেষ্টা করে যাচ্ছে, আর তুমি ওকে সাহায্য করছো। আমি কোথায় ম্যাডাম? আপনাকে সাহায্য করছিলাম তো। ঠিক আছে থাক, শুধু এইটুকুনি জেনে রেখো, তুমি যদি ওকে সাহায্য করো না, রক্ষা পাবে না। আমি সিবিআই কে বলে দেবো, যদি আমার কিছু হয় তাহলে সবার প্রথমে তোমাকেই অ্যারেস্ট করবে। তুই গেছিলি না আয়েশার ঘরে ঠিক ও রুমে ঢোকার আগে? ওর বিউটি ক্রিমটাকে অ্যাসিড ক্রিমে বদলাতে খুব বেশি সময় লাগেনি নিশ্চয়ই, তাই না? এ আপনি কি বলছেন স্যার? আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। যদি তুই সত্যি কথাও বলিস না, তাহলেও এই কেস যতক্ষণ না সলভ হচ্ছে তুই আমাদের হেফাজতে থাকবি, বুঝলি? এখন চল, নিয়ে চল ওকে, চল চল। আরে স্যার স্যার আমি কিছু করিনি স্যার, ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। হ্যাঁ পুরবি, বলো। স্যার, ওই ফুটেজটা যেটা ও সিবিআই কে পাঠিয়েছে, সেটা ওই ঘর থেকেই শুট করা হয়েছে যেখানে ওর খুন হয়েছিল। তার মানে আয়েশার বেডরুমে? হ্যাঁ স্যার, ওরই বেডরুমে। আসলে এই ফুটেজটা 1 বছর আগের, ফার্নিচার বদলানো হয়েছিল তাই বোঝা যাচ্ছিল না। আর ইউ শিওর? স্যার 100%, এটা সেই ঘরটাই। হ্যাঁ, একটা ভাইটাল ইনফরমেশন দিলে পুরবি, থ্যাংক ইউ সো মাচ। পুরবি বলল যে আয়েশা মিনিস্টার আর মিস্টার কুমারের স্টিংটা ওই রুমেই করেছে। আর যদি এটাই হয়, ক্যামেরা ওই ঘরেই কোথাও লোকানো আছে। তার মানে ক্যামেরা এখনো ওখানেই আছে। রুম তো এটাই। আর এই হলো জানালা। ফুটেজে জানালা রয়েছে, তার মানে এই ফুটেজটা এই দিক থেকেই তোলা হয়েছে। স্যার, ফুটেজ অনুযায়ী তো ক্যামেরা এখানে থাকা উচিত। না ভাই, এতটা হাইটে না, ক্যামেরা আই লেভেলে ছিল, আর সেই হিসেব অনুযায়ী এইখানেই কোথাও হওয়া উচিত। আচ্ছা, ওই আয়নার ভিতরে নেই তো? আরে ওই যে আয়নাগুলো থাকে না, যার একদিকে দেখা যায় আর একদিকে দেখা যায় না। ভাই তাহলে তো জানতেই পারা যাবে। কি করে স্যার? তুমি ওই ফিঙ্গার নেল টেস্টের কথা শোনোনি? যে কোনো অচেনা জায়গাতে বা ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করার আগে এই টেস্ট করে নেওয়া উচিত, ফিঙ্গার নেল টেস্ট। তোমার যে নখ রয়েছে সেটা তুমি কাঁচের মধ্যে লাগাও, আর তোমার রিফ্লেকশনে যে নখ আছে আর তোমার যে নখ রয়েছে তার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে সেটা আসল, আর যদি গ্যাপ না থাকে তাহলে সেটা নকল ওয়ান ওয়ে। যেমন এই মিররটা, এটা ওয়ান ওয়ে মিরর। যদি মিররটা ওয়ান ওয়ে হয় তাহলে তো এর পেছনে জায়গা থাকার কথা। অভিজিৎ, এখানে তো পুরো ফিল্মের সেটআপ লাগানো রয়েছে। এসডি কার্ড তো নেই স্যার। হ্যাঁ, লকার খালি। স্যার মনে হয় টেপটা এখানেই রাখতো। এই জায়গা থেকেও বড় বড় লোকের কেলেঙ্কারি রেকর্ড করেছে, আর এই জায়গায় ব্যবহার করে খুনি ওকে খুন করে দিয়েছে। হতে পারে এই ওয়ান ওয়ে মিরর দিয়ে ওকে ছটপট করে মরতে দেখেছে ও। স্যার, তার মানে আমরা যখন ওখানে লাশের সঙ্গে ছিলাম তখনও এখানে ছিল, আর আমাদের যাওয়ার পরে সুযোগ বুঝেও এখান থেকে পালিয়ে গেছে। তার মানে আয়েশা আর পুলিশের অনুপস্থিতিতে লোকটা বাড়িতে ঢুকেছিল, হয়তো বাড়ির পিছন থেকে। ও আয়েশার বিউটি ক্রিমটাকে সরিয়ে বিষাক্ত ক্রিমটা রেখে দেয়, আর তারপর ভিতরে ঢুকে বসে থাকে।
তার মানে ওর চোখের সামনে আয়েশা ওই ক্রিমটা লাগিয়েছে আর একটু বাদে ছটফট করতে করতে মরে গেছে। তারপর পুলিশ আর রাখি এখানে আসে, তখনও ভেতরে ছিল। তারপর আমরা এখানে এসেছি, তখনও ও ভেতরে ছিল। তারপর রাত্রে সুযোগ পেতেই ও টেপগুলো নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, মনে হচ্ছে ওই রাস্তা দিয়েই। কিন্তু স্যার মেইন গেটে তো পুলিশ দাঁড়িয়ে ছিল, ও মনে হয় পেছন থেকেই পালিয়েছে। এমন তো কিছু নয় স্যার, কিন্তু হ্যাঁ স্যার, প্রায় ধরুন মাঝরাতের দিকে গাড়ির চাকার এরকমই একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। শব্দটা কোথা থেকে হয়েছিল মনে আছে তোমার? এই তো স্যার, এই পেছনের দিক থেকে, কিন্তু একবারই পেয়েছিলাম স্যার, আর দ্বিতীয়বার শুনিনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার স্যার টায়ারের ঘষার চিহ্ন তো রয়েছে এখানে, এ দেখতে পাচ্ছ এখানে এই তেল আর জল পড়ে আছে। মনে হচ্ছে এসি চালিয়ে গাড়ি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর তারপর গাড়ি এখান থেকে বেরিয়ে গেছে। ওই কনস্টেবল এই গাড়িরই এই টায়ারের আওয়াজ শুনেছিল। যদি গাড়িটা এখানে অপেক্ষা করেই থাকে তাহলে হঠাৎ এমন কি হলো যে তাড়াহুড়ো করে চলে গেল? স্যার মনে হয় কেউ দেখে ফেলেছিল, ওই জন্য ভয়তে পালিয়ে গেছো। পয়েন্ট আছে। এখানে আশপাশটা জিজ্ঞাসা করে দেখি। নমস্কার। নমস্কার। নমস্কার, আমরা সিআইডি অফিসার্স। সিআইডি? ম্যাম, কালকে রাত্রে আপনি এখানে কিছু কিছু অদ্ভুত দেখেছিলেন বা শুনেছিলেন, এমন কিছু যা আগে কখনো ঘটেনি? হ্যাঁ, দেখে তো ছিলাম। অনেক রাত পর্যন্ত আমি ঘুমোতে পারিনি। আর রাতে আমি দেখলাম বাড়ির সামনে একটা বড় গাড়ি পার্ক করা আছে, কিন্তু ওটা আমাদের সোসাইটির কারণ নয়। অনেক রাত পর্যন্ত গাড়িটা কিন্তু ওখানেই ছিল। কোন গাড়ি ছিল আপনার মনে আছে কিছু? দেখুন, গাড়ির ব্যাপারে তো আমি বিশেষ কিছু তো জানি না, কিন্তু ওটা HX9 ছিল, কারণ আমার ছেলের কাছেও ওই একই গাড়ি আছে। আই সি। আরো একটা কথা, যতক্ষণ ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল না, গাড়ির ইঞ্জিনটা চালুই ছিল আর ভিতরে একজন বসেও ছিল। আমি এটা দেখছিলাম আর তখনই ওখানে কাউকে একটা আসতে দেখলাম, আমাদের আয়েশার বাড়ির দিক থেকে। ওর হাতে কিন্তু একটা ব্যাগও ছিল। আরে এই যে, কে ওখানে? গাড়িটা তো চলে গেল, কিন্তু এটা বুঝতে পারলাম না যে ওরা কারা ছিল, কেন এসেছিল, আর ওরা আয়েশার বাড়িতেই বা কি করছিল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। স্যার তার মানে খুনির সঙ্গে আর একটা লোক ছিল যে গাড়িতে বসে অপেক্ষা করছিল। লাখ টাকার গাড়ি ছিল। কি মনে হচ্ছে কে হতে পারে? সন্দেহের তালিকা এখন ওই তিনজনই রয়েছে। আরটিও থেকে খোঁজ নিয়ে দেখি এই গাড়িটা এই তিনজনের মধ্যে কার কাছে রয়েছে। স্যার এই ধরনের দামি গাড়ি 3 জনের কাছে আছে। কি? হ্যাঁ স্যার, খুবই শৌখিন লোক, এক একজনের কাছে অনেক গাড়ি আছে। তাহলে এই তিনজনের মধ্যে ওই গাড়িটা কার আছে কি করে জানতে পারবো? তাও সিচুয়েশন অনুযায়ী খুনি এই তিনজনের মধ্যে কেউ মনে হচ্ছে। না স্যার, আমরা তিনজন এই খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। আপনারা এখানে কেন? স্যার, আয়েশা জীবনকালে তো আমাদের বাঁচা দুষ্কর করেই দিয়েছিল, এখন মরার পরেও আমাদের বাঁচা দুষ্কর করে দিচ্ছে। তার মানে? স্যার, আয়েশার খুনি ও আমাদের প্রত্যেককে ফোন করে 25 কোটি টাকা করে চেয়েছে, তাও আবার 24 ঘন্টার মধ্যে। আর হুমকি দিয়েছে আমরা যদি না দিই তাহলে ও আমাদের টেপ লিক করে দেবে। এর মানে হচ্ছে আমাদের মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই গলাটাকে চিনতে পেরেছেন? না স্যার, আমি চিনতে পারিনি। আপনারা শুনে নিন, আমি কলটা রেকর্ড করেছি। আয়েশাকে আমি খুন করেছি, আর ওই টেপসগুলো আমার কাছে আছে। ওই টেপসগুলোর মধ্যে যা প্রমাণ আছে তোমাদেরকে সারা জীবন জেলে রাখার জন্য যথেষ্ট। 24 ঘন্টার মধ্যে কেম্যান ল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 23122-তে 25 কোটি টাকা জমা করে দিন, না হলে এই প্রমাণটা পুরো দুনিয়া দেখবে। তোমাদের কাছে 24 ঘন্টা আছে, ভেবে নাও কি করবে। ওকে ট্রেস করো, দেখো কোথা থেকে ফোন এসেছে, কে ফোন করেছিল, দেখো কোনো ডিটেলস পাওয়া যায় কিনা।
ওই যে ও অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ওটা দিয়ে হয়তো জানা যেতে পারে। না, ইন্টারন্যাশনাল ব্যাংক স্যার, কোনো ডিটেল দেবে না ওরা। হ্যাঁ, কথাটা ঠিকই। স্যার, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কল প্রেস করতে পারছি না। তার মানে কিছুই হবে না? ওই বদমাসকে 25 কোটি টাকা দিতেই হবে? না। কেন দেবেন 25 কোটি টাকা ওই বদমাশ লোকটাকে? হ্যাঁ, আর কেন দেবেন যেখানে আপনারা কিছু করেননি? না কোনো ঘুষ দিয়েছেন আপনারা, না কোনো বেআইনি কাজ করেছেন। তাহলে আপনাদের বিরুদ্ধে ওই টেপে তো কিছুই থাকবে না। হ্যাঁ, যদি আপনারা কিছু করে থাকেন তাহলে। আরে এটা কি বলছেন স্যার? আমরা কিচ্ছু করিনি, আমরা ইনোসেন্ট, আমরা নির্দোষ। আপনি তো অযথাই আমাদের ওপর। আশ্চর্য তো। এনিওয়ে, থ্যাংক ইউ, আমরা নিজেরা সামলে নেব। চলো। সারিকা, এই রুমটাকে খুব ভালো করে চেক করতে হবে। খনি এখানে ঘন্টার পর ঘন্টা ছিল, তার মানে এখানে কোনো না কোনো জিনিস নিশ্চয়ই পাবো আমরা, যেটা দিয়ে ওর ডিএনএ টেস্ট করা সম্ভব। ওর চুল, ওর নখ, যা কিছু। এক মিনিট সারিকা, হ্যাঁ, একটা ফোর্সেপ দাও। মাই গড, সারিকা এই দেখো। কন্ট্যাক্ট লেন্সেস? ইয়েস, কন্ট্যাক্ট লেন্স। কিন্তু কিন্তু আয়েশার চোখ তো একদম ঠিক ছিল। আমি নিজেও রিপোর্টস চেক করেছি, না ও চশমা পরতো আর না কন্ট্যাক্ট লেন্স। তবে এই কন্ট্যাক্ট লেন্সটা কার হতে পারে? খনির? না না, খনির হতে পারে না। একটা চোখের কন্ট্যাক্ট লেন্স খুলে যাবে আর কেউ জানতে পারবে না, এটা ইম্পসিবল। দেখান তো একটু। বেশ হাই পাওয়ারের লেন্স। হাই পাওয়ার লেন্স? কিছু তো আছে এই রুমে। একে তো এই ঘরটা চারিদিক থেকে বন্ধ, কোনো জানলা নেই, কোনো ভেন্টিলেটর নেই। হ্যাঁ? ও ওহো, কি হয়েছে? সারিকা, তুমি জানো তো ওই কালার স্টেন কেমিক্যাল বানানো হয় যা দিয়ে ঘাম টেস্ট করা যায়? হ্যাঁ জানি। গুড। এক কাজ করো, তুমি কালার স্টেন কেমিক্যাল বানাও। খনি এখানে এই ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা ছিল, আর আমাদের অল্প সময়ের মধ্যে এত ঘাম হয়ে গেল। খনির তো খুব ঘাম হয়েছিল। ইয়েস, এই ঘামটাকে চেক করব, তার থেকে জানা যাবে যে খনি কোথায় ছিল, দাঁড়িয়ে ছিল না বসে ছিল না কিভাবে ছিল, সব কিছু। ওই র্যানসাম কলের কোনো মানেই হয় না, ওই কল বোগাস হতে পারে। হ্যাঁ স্যার, কারণটা আমাদের কেস থেকে সরানোর জন্য আর টাকা কামানোর জন্য। এই তিনজনের মধ্যে কেউ আয়েশাকে খুন করে আর ওই টেপটাকে চুরি করে, আর সে বাকি দুজনকে কল করে ব্ল্যাকমেল করছে। কিন্তু স্যার, সে কে? স্যার, আমার তো মনে হয় কুমার হতে পারে। ও ভীষণ রকচটা, যে কারো খুন করতে পারে। আর ওই বাকি দুজন, ওরাও কম যায় না স্যার। এই তিনজনের যেমন পয়সাও আছে তেমন ক্ষমতাও আছে এদের। খুনি এই তিনজনের মধ্যেই কেউ হবে স্যার। আর খুনির একজন সঙ্গীও আছে, যে ওই বাইরে গাড়িতে বসে খুনির জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, হবে তো এই তিনজনের মধ্যেই কেউ, আর এমন একজন যে আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। এক্স্যাক্টলি, সেজন্য ও জানতো যে আয়নার পেছনেও আরো একটা রুম আছে, আর আয়েশা কোন ক্রিম ব্যবহার করতো সেটাও ও জানতো। স্যার, এর মানে ওই গোপন জায়গার ব্যাপারে খুনি ছাড়া আর কেউ কিছু জানতো না। এক্স্যাক্টলি। তাহলে স্যার? তাহলে আবার কি করবে দয়া? ধরে ফেলো ওদের। ওদের প্ল্যানিং এই, ওদেরকে ফাঁসাতে হবে।
আমাদেরকে এখানে কেন ডাকলো? কোনো আইডিয়া? হয়তো জিজ্ঞেস করার জন্য ডেকেছে খুনিকে টাকা দিয়েছে কি দিইনি। তাহলে তোমরা দুজন কি টাকা দেবে? তোমাদের কি মনে হয় টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? তা তুমি কি করতে চলেছো ভিকি? দেবে টাকা? দেখো, টেপের ব্যাপারে তো কিছু বলতে পারছি না, আর তাছাড়া আমি কোনো বেআইনি কাজ করিনি, এই জন্য টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সরি, আমি টাকা দিচ্ছি না। ও কাম অন ম্যান, এত ঢং করার কি আছে? কিছু করে থাকলে বলো না, শুধু আমরা তিনজনই আছি এখানে। দেখো রাহুল, যদি কথা... এক সেকেন্ড, নাও সিআইডি মেসেজ করেছে। আরে কোথায় আছে ওরা? কি লিখেছে বল। কোথায় আটকে গেছে, আসতে পারবে না, ফিরে যেতে বলেছে। হোয়াট ননসেন্স ভাই, আমরা কখন থেকে এখানে বসে আছি, শুধু শুধু সময় নষ্ট করে দিল। এবার কি করবে? যাওয়া যাক, আর কি, চলো কাম অন। এই সে। স্যার, ভিকি, তার মানে ও জানতো যে আয়নাটার পিছনে ক্যামেরা আছে? হ্যাঁ, বাকি দুজনের হয় এরা কিছু জানে না, না হলে আমাদের সামনে অ্যাক্টিং করছে। স্যার, আমার তো এই বিকিকে সন্দেহ হচ্ছে। এবার কি করব? নজর রাখা যাক এর ওপর, কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে। হ্যাঁ সারিকা, কালাস্টেন কেমিক্যাল রেডি। ঠিক আছে, চলো। আরে স্যারও যাচ্ছেটা কোথায়? আরে কোথায় আর যাবে পঙ্কজ, বন্ধুদের সাথেই দেখা করতে যাচ্ছে, আবার কি? হ্যাঁ সারিকা, বলো। গুড, কিছু পেলে? মেঝেতে? মেঝেতে শুয়েছিল? মেঝেতে কেন? ওকে ওকে, ঠিক আছে সারিকা, আমি তোমাকে পরে ফোন করছি, বাই। ওই দুদিন আগে আমি 1124 লাস্টটা এনেছিলাম। হ্যাঁ স্যার। কোথায় ওটা? ওর মুখটা দেখতে হবে। এই যে স্যার। এই জানতে পারেনি তো যে আমরা ওকে ফলো করছি? স্যার, এটা সত্যি সত্যি বাড়িতে ঢুকে গেল। ভেবেছিলাম ও কোনো বন্ধুর সাথে দেখা করবে। হ্যাঁ অভিজিৎ। কি? ডক্টর সালুকে বলে দিয়েছেন যে খুনি কে? কে? ও
হ্যাঁ, আমরা এই উইকিকে ফলো করতে করতে ওর বাড়ির কাছে পৌঁছে গেছি। ঠিক আছে, আমরা ওয়েট করছি। অভিজিৎ আসছে। এক মিনিট, এটা কি করছেন আপনারা? আরে এটা কোনো ভদ্রতা হলো কারো বাড়ির ভিতরে ঢোকা? একদম বাজে কথা বলবে না। আমরা সত্যিটা জেনে গেছি। কোথায় লুকিয়ে রেখেছো ওকে? দেখুন, আপনি আমার কথা শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কিচ্ছু করিনি। আমি না আয়েশাকে খুন করেছি আর না এখানে কাউকে লুকিয়ে রেখেছি। আমরা কখন বললাম যে তুমি আয়েশার খুন করেছো? হ্যাঁ, একেই বলে চোরের নজর বোচকার দিকে। দেখুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনারা আমার কথাটা শুনুন। আপনারা আমার কথা কেন শুনছেন না? হ্যালো, আপনারা এইভাবে ভিতরে ঢুকতে পারেন না। এখানে তো কেউ নেই। আমি বলছি আপনাদেরকে এখানে কেউ নেই, প্লিজ। আরে বন্ধ করুন এগুলো। এইভাবে ভিতরে আপনারা ঢুকতে পারেন না। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। আরে ওপরে কিচ্ছু নেই স্যার। আরে প্লিজ দেখুন, এখানে কিচ্ছু নেই, কেউ নেই এখানে। আরে আপনারা তো আমার কোনো কথাই শুনছেন না। আজব তো, কখন থেকে বলছি এখানে কেউ নেই। আরে কেউ নেই এখানে। হ্যালো স্যার, দেখুন আমার কথাটা শুনুন প্লিজ। শুনুন, দেখুন দেখুন, আমি আপনাকে বলছি আমি আয়েশাকে খুন করিনি। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি সত্যি বলছি। আমরা জানি যে তুমি আয়েশাকে খুন করনি। তাহলে আপনারা এখানে কি খুঁজছেন? 1 মিনিট, সব জানতে পারবে। স্যার আসুন। আয়েশা দেবী, আপনার খেলা শেষ, চলে আসুন। সালুমকে স্যার আগেই বলে দিয়েছিল তুমি বেঁচে আছো। আসলে আমি ওর চোখটা চেক করব। আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। তুমি আসলে আয়েশা হতেই পারো না। তুমি তো সে যাকে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। অন্য কোনো মেয়েকে আয়েশা বানিয়ে নির্মমভাবে ওকে হত্যা করেছো। কে ছিল ওই মেয়েটা? কি শত্রুতা কি ছিল ওর সঙ্গে? ওর সাথে কোনো শত্রুতা ছিল না। আমি শুধু আমার জীবনটাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব ভালো করে জানতাম যে সিবিআইকে সাক্ষী দেবার পরেও আমি সুরক্ষিত থাকবো না। এই তিনজনেই কিন্তু খুব ডেঞ্জারাস। ওরা আমাকে ঠিক খুঁজে বের করে নিত, আর আমি ভয় পেয়ে বেঁচে থাকতে পারতাম না। তাই আমার সামনে একটাই রাস্তা ছিল, নিজের মরে যাওয়ার মিথ্যে অভিনয় করে সারাটা জীবনের মতো উধাও হয়ে যাওয়া। এই পরিকল্পনাটা আমরা দুজনে মিলে বানিয়েছিলাম। ওই মেয়েটা একটা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস ছিল। ওকে আমরা ইন্টারনেটের কোনো অনলাইন কাস্টিং এজেন্সি থেকে খুঁজে বার করেছি। রিয়া নাম ছিল ওর। ওকে এই জন্যই সিলেক্ট করেছিলাম কারণ ওর হাইট, ওয়েট সব কিছুই আয়েশার মতো ছিল। আমরা ওকে মিথ্যে মিটিংয়ের অজুহাতে বাড়িতে ডাকি আর ওকে অজ্ঞান করে দিই, আর ওকে বেঁধে ওই গুপ্ত রুমে রেখে দিই।
তোমার প্ল্যান তো কার্যকরী হয়েছিল, তাহলে ফোন করে টাকা চাওয়ার নাটক কেন করলে? আমরা ভাবলাম যে আপনাদের এই তিনজনের থেকে মনোযোগ সরে যাবে আর আমরা টাকাও পেয়ে যাব নতুন জীবন শুরু করার জন্য। প্রয়োজনের থেকে বেশি চালাকি আর লোভ তোমাদের নিজেদের জালেই ফাঁসিয়ে দিয়েছে। চিন্তা করো না, তোমাদের জীবন নতুন করে শুরু হবে, কিন্তু সেটা জেলে।